শরদিন্দু মহাদাস আজকে ক্লাস 12 এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরমাণু। তো চলো আগে আমরা একটু ব্রিফ হালকাভাবে কিন্তু আমরা একটা হিস্ট্রি নিয়ে আলোচনা করি, কী করে পরমাণুর তত্ত্বটা ডেভেলপ হলো। তো প্রথমে আমরা হেডিং দেই পরমাণু, আজকের টপিক পরমাণু। তো প্রথম যে পরমাণুর ধারণা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি হলেন জন ডাল্টন। তো 1 নাম্বার দিয়ে লেখো জন ডাল্টন। ছোটবেলায় পড়েছো মৌলের অবিভাজ্য কণা পরমাণু। উনি ইমাজিন করেছিলেন যে পরমাণু এরকম নিরেট গোল বল মতো, ওরা ইচ্ছা মতো ছোটাছুটি করে বেড়াচ্ছে, আর ওটাই ওই ছোটো ছোটো বল দিয়েই যে কোনো বস্তু তৈরি করা হয়। তো এটা জন ডাল্টনের ধারণা ছিল। কিন্তু তারপর কি হচ্ছে, 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন এবং বললেন যে না, পরমাণু কিন্তু এরকম গোল নিরেট বলের মতো নয়, এর মধ্যে কিন্তু কিছু ঋণাত্মক আধানগ্রস্ত কণাও কিন্তু থাকে। আর পরমাণু যেহেতু নিস্তরিত, তাই ঋণাত্মক আধানগ্রস্ত থাকলে ওর মধ্যে ধনাত্মক আধানগ্রস্তও থাকবে, কণাও থাকবে। তবে সেই সময় ধনাত্মক আধানগ্রস্ত কণা সম্পর্কে অত খুব একটা বেশি এভিডেন্স ছিল না, ভাবছে ধনাত্মক আধান ওখানে কিন্তু আছে। তো এরপর জে থমসন আসলেন অনেক বছর পর। জে থমসন আবিষ্কার করলেন ইলেকট্রন, আর উনি একটা পরমাণু মডেল দিলেন যেটা হচ্ছে পাম পুডিং মডেল নামে পরিচিত ছিল, বা ওয়াটারমেলন মডেল। ঠিক আছে, মডেলটা এরকম ছিল যে যদি এটা পরমাণু হয় তাহলে পরমাণুর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনগুলা কিন্তু এরকম গোল গোল ইলেকট্রন, ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রনগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা কি করব, একটা ওয়াটারমেলনকে যদি এভাবে কাটি তাহলে কি দেখতে পারবো, লাল অংশ, তার মধ্যে কালো কালো বীজগুলা ছড়িয়ে আছে। এই কালো কালো বীজগুলা তোমার ইলেকট্রন। ঠিক আছে, সিম্পল, এগুলা ছোটবেলা থেকে পড়ছো। এরপর আমরা আলোচনা করছি, তো এটা রিজেক্টেড হলো। কারণ কি বলতো, সেই সময় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যে এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে যে পরমাণু থেকে কিছু পরিমাণের যে রশ্মি নির্গত হচ্ছে, সেই রশ্মিগুলো যদি আমরা বিভিন্ন যন্ত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ওটার নাম হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র। ওটাতে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন কালো অন্ধকার অঞ্চলের মধ্যে বিভিন্ন লম্বা লম্বা আলোর পটি কিন্তু দেখতে পাবো। তো এটা ছিল সব থেকে বড় মিস্ট্রি সেই আমলে। তো এটা যে সলভ করতে পারবে সেই নোবেল প্রাইজ পাবে, যে কেন এই বিভিন্ন কালারের ব্যান্ড কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে জিনিসটা এরকম, যে তোমাকে দেখাই, যদি এটা আমি এরকম কালো অঞ্চল যদি দেই, কালো অন্ধকার অঞ্চল, এর মধ্যে আমি বিভিন্ন কালারের লাইন দেখতে পাচ্ছি এরকম, জাস্ট লাইক দিস। আবার কিছুটা দূরত্বে আরেকটা লাইন, আবার কিছুটা দূরত্বে আরেকটা কালারের লাইন, আবার কিছুটা দূরত্বে আরেকটা কালারের লাইন, আবার কিছুটা দূরত্বে ধরে নিচ্ছি আরেকটা কালারের লাইন। বিভিন্ন কালারের এরকম লাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে এই লাইনগুলোর উৎপত্তি কি, এটা কেন তৈরি হচ্ছে, এটাই ছিল তোমার সেই আমলের বড় প্রশ্ন। এবার এটার যে পরমাণু মডেল তৈরি করে সলভ করে দিতে পারবে তাকেই নোবেল প্রাইজ দেওয়া হবে, পরিষ্কার কথা। তো এরপর বিজ্ঞানী রাদারফোর্ড আসলেন। জে থমসনের এই মডেলটা দিয়ে তো কিছুই ব্যাখ্যা করা গেল না। তো এরপর বিজ্ঞানী রাদারফোর্ড আসলেন এবং তার ফেমাস সেই এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে যে স্বর্ণপত্র না, সোনার পাত, একটা সোনার পাতের ওপর যখন তিনি আলফা কণা পাঠাচ্ছেন। আলফা কণা তোমরা পড়েছো ছোটোবেলায়। আলফা কণা হচ্ছে 2 একক ধনাত্মক আধানগ্রস্ত কণা, যেটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। সেই আলফা কণাকে যখন সোনার পাতের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ আলফা কণা বিজ্ঞানী রাদারফোর্ড সামথিং 1911 খ্রিস্টাব্দ, এটা তোমার 1897, এটা 1911।
দেখা যাচ্ছে যে আলফা কণা যেটা আসছে, ধরো এটা আলফা কণা যদি হয়, ধনাত্মক আধানগ্রস্ত, 2 একক ধনাত্মক, দুটো প্লাস দিলাম, যে এইরকমভাবে বিক্ষেপিত হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, বা কোনো কোনো আলফা কণা তো দেখা যাচ্ছে এরকম নিউক্লিয়াসের অভিমুখে হলে ফিরে চলে আসতেছে, বা বেশিরভাগ আলফা কণায় দেখা যাচ্ছে ফাঁকা অঞ্চল দিয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তো এটার পিছনে কারণ কি বললেন, যে উনি আইডিয়া করলেন যে পরমাণুর মধ্যে আলফা কণা কিন্তু ধনাত্মক আধানগ্রস্ত কণা, তাহলে যেই পরমাণুর মধ্যে এমন একটা অঞ্চল আছে যেটাও কিন্তু ধনাত্মক আধানগ্রস্তই হবে, যার কারণে এই যে আলফা কণাটা ধনাত্মক আধানগ্রস্ত কণা এই পরমাণু নিউক্লিয়াসের দিকে ছুটে যে আসতেছে কিনা, তাদের মধ্যে কি হচ্ছে, তীব্র বিকর্ষণ বল কাজ করছে। আর সোনার পরমাণুতে 79টা প্রোটন আছে, অনেকগুলা প্রোটন আছে, তাহলে এখানে কি হচ্ছে, অনেক বেশি ধনাত্মক আধানগ্রস্ত কণা কিন্তু সঞ্চিত আছে। আর এখানে 2 একক ধনাত্মক আধানগ্রস্ত কণা আলফা কণা আসছে, আর এটা খুব ভারী, অনেক প্রোটন আছে, অনেক নিউট্রন আছে। তখন প্রোটন নিউট্রনের অত ধারণা হয়নি, বাট উনি এটা আইডিয়া করলেন যে আলফা কণা পাঠালে নিশ্চয়ই এমন একটা অঞ্চল আছে যেখান দ্বারা তীব্র বিকর্ষিত হচ্ছে, তাহলে ওখানে নিশ্চয়ই আলফা কণা ধনাত্মক হলে ওটাও ধনাত্মক হবে। আর ওই অঞ্চলটা খুব ভারী, ও নড়ছে না, আলফা কণাই নড়ে বেঁকে যাচ্ছে, ঘুরে চলে আসতেছে, তাহলে ওই জায়গাটা কিন্তু খুব ভারী অঞ্চল। তিনি ওই অঞ্চলের নাম দিলেন কিন্তু নিউক্লিয়াস, এবং তিনি এটার উপর ভিত্তি করে একটা মডেল দিলেন। তার এই পরীক্ষাটার জন্য তাকেও কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এবার আমরা চলে আসছি পরের স্লাইডে। তো তিনি তার মডেলটা কি ছিল, তার মডেলটা ছিল স্যার এই হচ্ছে আমার নিউক্লিয়াস, তার চারিদিকে আবর্তন করছে ইলেকট্রন, ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রন আবর্তন করছে। তো এখানে তোমরা পড়েছো যে এখানে অভিকেন্দ্র বল কাজ করছে কিসের জন্য, কারণ এই ধনাত্মক আধানগ্রস্ত যে নিউক্লিয়াস সেটা ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা, কুলম্বের সূত্র। সেই আকর্ষণ বলের জন্য কিন্তু এটা সবসময় কেন্দ্র অভিমুখে একটা আকর্ষণ বল ফিল করছে, এবং সে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তো তুমি একটু আগেই বললা যে এখানে একটা অভিকেন্দ্র বল কাজ করছে। অভিকেন্দ্র বল পড়েছো ক্লাস 11-এ, mv² ডিভাইডেড বাই r। আর যদি বলি অভিকেন্দ্র ত্বরণ, তাহলে সেটা হয়ে যাবে v² ডিভাইডেড বাই r। ঘটনা হলো হচ্ছে যেহেতু এর মধ্যে ত্বরণ কাজ করছে, সেই আমলের সব থেকে বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের উপর কোনো কথা হবে না, কারণ ম্যাক্সওয়েল কিন্তু আবিষ্কার করেছিলেন যে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো শূন্যস্থানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা গাণিতিকভাবেও কিন্তু উনি দেখিয়েছিলেন। তো উনি সেই আমলে, মানে ওনার এটা 1911, তার আগে 1800 সামথিংয়ে শেষের দিকে কিন্তু উনি ওটা দেখিয়ে গেছিলেন যে আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার জন্য ওটা ছিল ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। উনি আবার এটাও গণনার মাধ্যমে দেখেছিলেন যে যদি কোনো আধানগ্রস্ত কণা বৃত্তাকার কক্ষপথে ছোটে বা ত্বরণ সহ সামনের দিকে মুভ করে, তাহলে সে কিন্তু এনার্জি রিলিজ করে। এনার্জি রিলিজ করে মানে তার মধ্যে যে শক্তিটা ছিল সে ধীরে ধীরে সেটা বের করতে থাকে এবং একসময় দুর্বল হয়ে যায়। সেম জিনিসটা অ্যাপ্লাই করলো, বা রয়্যাল সোসাইটিতে সেম জিনিসটা এর উপর অ্যাপ্লাই করলো। বৈজ্ঞানিকরা চ্যালেঞ্জ করলো, রাদারফোর্ড তুমি এটাকে ব্যাখ্যা দাও। ম্যাক্সওয়েল যে বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি তো বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তো সে ধীরে ধীরে এনার্জি লুজ করবে, আর এনার্জি লুজ করলে কী হবে, কক্ষপথটা ধীরে ধীরে ছোট হতে 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 নিউক্লিয়াসের উপর কিন্তু ইলেকট্রনটা আছড়ে পড়বে। তাহলে কি ইলেকট্রনটা কি আর বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না? তাহলে কি ইলেকট্রনটা কি নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকবে? তাহলে তো তাই হচ্ছে কনসেপ্টে, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে এই যদি জিনিসটা আমরা নেই যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন অ্যাটাচ, নিউক্লিয়াসের ভিতর ইলেকট্রন অ্যাটাচ, তাহলে তো কোনো এক্সপেরিমেন্ট সব ফেল হয়ে যাচ্ছে, আর তত্ত্বটাও ফেল হয়ে যাচ্ছে, পরমাণুরও অস্তিত্ব থাকতেছে না। তো এইটার না উত্তর না রাদারফোর্ড দিতে পারেনি। উনি চাইলে কিন্তু উত্তর দিতে পারতেন, কিন্তু উনি আর ভাবলেনই না, ভাবলো যে ম্যাক্সওয়েল তো ভগবান, ওর উপর কোনো কথা বলা যাবে না, এটাই সমস্যা। তো চ্যালেঞ্জ করতে শিখতে হবে। তো চ্যালেঞ্জ কিন্তু প্রথম করেছিল এই রাদারফোর্ডেরই ছাত্র। কি করলো রাদারফোর্ড? তো
তার টিচার তার কাছ থেকে তত্ত্বটা বুঝে নিয়ে ভালো করে এটা আয়ত্ত করে উনি এবার কি করলেন, আইনস্টাইন যে কাজটা করেছিল সেই কাজটা এবার ইনিও করলেন। আইনস্টাইন বলেছিলাম প্রথম প্লাঙ্ক কি করেছিল, ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে দেখিয়েছিলেন যে শক্তি কিন্তু কন্টিনিউয়াস না, কোয়ান্টাম স্তরে কিন্তু শক্তি ডিসক্রিট হচ্ছে। কন্টিনিউয়াস মানে যে কোনো এনার্জি হতে পারে, কিন্তু ডিসক্রিট মানে না, নির্দিষ্ট কিছু এনার্জি কিন্তু আছে। এই ধারণাটা কিন্তু ওই কোয়ান্টাম তত্ত্ব থেকে নিলেন। তো নিলস বোর এবার আসলো, বোর 1913, উনি এবার বললেন যে এই যে সনাতন পদার্থবিদ্যা, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সের যে তত্ত্বগুলো, ঠিক আছে, যেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারে যদি আমরা চলি তাহলে এটা হবে না, কারণ এটা হচ্ছে পরমাণুর ভেতরে আমাদের আলাদা মেকানিক্স লাগবে, ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে হবে না, ওটাকে সাইডে করো, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আসো, নতুন তত্ত্ব, যেখানে কিন্তু যে কোনো শক্তি কিন্তু ওরা বিকিরণ করতে পারবে না বা শোষণ করতে পারবে না। এরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি শোষণ করবে, নির্দিষ্ট এনার্জি কিন্তু বিকিরণ করবে, সেটা হবে ডিসক্রিট। আমরা একটু পরে ক্যালকুলেশন করে বার করব যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে তার এনার্জি -13.6 ইলেকট্রন বলতো, তারপর একটা -3.4 ইলেকট্রন বলতো, নির্দিষ্ট 13.6 থেকে 3.4-এর মধ্যে কোনো এনার্জি থাকতে পারে না হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। গট ইট? তাই চলে আসি এবার টপিকে। বোর কি বললেন যে নিউক্লিয়াস, ঠিক আছে ভালো কথা, আমার স্যার যা বলেছিলেন আমিও তাই মানব, নিউক্লিয়াস আছে, তার চারিদিকে বৃত্তাকার কক্ষপথে স্যার ঘুরছে ইলেকট্রন, ভালো কথা। এই বৃত্তাকার কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরবে তখন কোনো রকমের শক্তি বিকিরণ করবে না, বলে দিল। তুমি এখানে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্লাই করতে যাবা না, পরিষ্কার কথা, ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এটাই স্বীকার্য, এটা মেনে আমাকে এগোতে হবে, তখন কিন্তু কোনো ধরনের শক্তিও বিকিরণ করবে না। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেই তিনি এই কথাগুলো বলেছিলেন, কারণ হাইড্রোজেন পরমাণু হচ্ছে সিম্পল পরমাণু, আর অন্যান্য পরমাণু নিলে আরও জটিল হয়ে যাচ্ছে, অনেকগুলো এফেক্ট চলে আসবে কিন্তু। তো আমাদের একটা প্রোটন আর একটা ইলেকট্রনের সিম্পল কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। উনি আরও বললেন যে শুধু একটা কক্ষপথ নয়, ইচ্ছা করলে আরও কক্ষপথ কিন্তু আছে ইলেকট্রন যাওয়ার জন্য। সেই ছোটোবেলা থেকে পড়ছো, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে উনি বললেন, উনি যা করেছিলেন গবেষণা হাইড্রোজেন পরমাণু নিয়ে করেছিলেন, ওনার তত্ত্বটা হাইড্রোজেন পরমাণুর জন্যই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা শর্ট প্রশ্নের জন্য। উনি বললেন যে ইলেকট্রন কিন্তু ইচ্ছা করলে বাইরে থেকে শক্তি গ্রহণ করে, যদি এই শক্তিটা সাফিসিয়েন্ট হয়, মানে এই ইলেকট্রনটা এখান থেকে ধরো এখানে যেতে চায়, কথার কথা বলছি, এখানকার এনার্জি ধরো 10 ইলেকট্রন ভোল্ট, -10 ইলেকট্রন ভোল্ট, আর এখানকার এনার্জি -8 ইলেকট্রন ভোল্ট। তাহলে ডিফারেন্স ইন এনার্জি যেটা হবে, সেই পরিমাণ এনার্জি তুমি যদি সাপ্লাই করো, ঠিক আছে, তোমার কিন্তু যদি 2 ইলেকট্রন ভোল্ট যদি সাপ্লাই করো, তাহলে -10 + 2 কত হচ্ছে -8, তাহলে ইলেকট্রনটা তখন এখান থেকে এখানে কিন্তু জাম্প করবে, ঠিক আছে। একই রকমভাবে এই উচ্চ শক্তি স্তরে যখন ইলেকট্রনটা চলে আসলো, ও ইচ্ছা করলে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসবে। বেসিক্যালি ইলেকট্রনের ন্যাচারাল টেন্ডেন্সি, মানে যে কোনো জিনিসেরই টেন্ডেন্সি হচ্ছে ভৌম স্তরে থাকা, গ্রাউন্ড লেভেলে থাকা। এটা হলো হচ্ছে গ্রাউন্ড স্টেট, মানে ভৌম স্তর। আর এটা হচ্ছে তোমার প্রথম উত্তেজিত স্তর, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটা দ্বিতীয় উত্তেজিত স্তর, সেকেন্ড এক্সাইটেড স্টেট। তো ইচ্ছা করলে ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারে, আবার এখান থেকে এখানে ফিরেও আসতে পারে। আবার ইলেকট্রন এখান থেকে কি ডাইরেক্ট জাম্প করে এখানে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আবার কিন্তু বেশিক্ষণ উত্তেজিত স্তরে থাকে না, ও কিন্তু ফিরে আসতে পারে। মোদ্দা কথা হচ্ছে, আমাকে এমন পরিমাণ এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে, মানে তোমাকে পরমাণুতে এমন পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে যাতে কিনা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথ থেকে একটা নির্দিষ্ট কক্ষপথে যেতে পারে, ঠিক আছে। এই কক্ষপথ দুটার মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না। ওকে, গট ইট? এটা কিন্তু ওনার তত্ত্বতে ছিল, আর কোনোভাবে শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে না। এই দুটো তত্ত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট এইগুলো আমাদের ক্লাস 9-এ ছিল, ছোটোবেলায় ছিল, তো ঠিক আছে, আমরা ক্লাস 12-এ উঠেছি। আমাদের আরেকটু ডিটেলসে আলোচনা করতে হবে যে এই যে আপনি বলছেন যে শক্তি, প্রথম কক্ষপথে একটা শক্তি থাকবে, দ্বিতীয় কক্ষপথে একটা শক্তি থাকবে, তৃতীয় কক্ষপথে শক্তি থাকবে, নির্দিষ্ট ফিক্সড যে এনার্জি থাকবে সেটার মান কত? এই যে কক্ষপথগুলো, বৃত্তাকার কক্ষপথ, সেটা কি নির্দিষ্ট সাইজ নিশ্চয়ই আছে, তার ব্যাসার্ধ কত? এই যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে,
তার বেগ কত, ইত্যাদি অনেক প্রশ্ন কিন্তু তোমার কাছে আসবে এবং এগুলা উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে সেই ক্যালকুলেশনগুলো একটুখানি করব, একটু ধৈর্য ধরে বসবা, ক্যালকুলেশনগুলো করবো আর যেগুলো আউটকামগুলো আসবে তার শর্ট ফর্মগুলো মনে রাখবো। শর্ট ফর্মগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, আর যেটা বড় ম্যাথামেটিক্সটা সেটা কিন্তু এইচএসে আসে, ওটা তো আর অত বড়টা দিবে না, ছোটো ছোটোগুলোই দেয়। 3 নম্বর আরেকটা যেটা স্বীকার্য ছিল, প্রথম স্বীকার্য যে কোনো কক্ষপথেও কিন্তু নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথ আছে, শুধু ওগুলাতেই থাকতে পারবে এবং এখানে আবর্তনকালে কোনো শক্তি বিকিরণ করবে না। ইচ্ছা করলে দ্বিতীয় স্বীকার্যতে ছিল ইচ্ছা করলে ইলেকট্রন ফার্স্ট গ্রাউন্ড যে লেভেলটা ভৌমস্তর সেখান থেকে প্রথম উত্তেজিত স্তর অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে যেতে পারে, বা ভৌমস্তর থেকে তৃতীয় কক্ষপথে যেতে পারে, মানে যেটা সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ তোমাকে সাফিসিয়েন্ট এনার্জি কিন্তু প্রোভাইড করতে হবে। দুটো কক্ষপথের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করলে কিন্তু হয়ে যাবে। তৃতীয় যেটা দিয়েছিলেন এটা ওনার হচ্ছে পরিষ্কার বলতে গেলে অ্যাজাম্পশনই ছিল, কিন্তু পরে কিন্তু দেখা গেছে যে ডি ব্রগলি, আগের দিন পড়েছিলেন, ডি ব্রগলি কিন্তু তার তরঙ্গ তত্ত্ব দিয়ে বুঝিয়েছিলেন যে ঠিক আছে ওনার এই অ্যাজাম্পশনটা কিন্তু ঠিক ছিল। মানে ভাবো কত ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট যে মনে মনেই ভাবে যে এটা এরকম হতে পারে। এক্সপেরিমেন্ট ম্যাথামেটিক্স এত স্ট্রং হয় এরা যে নিজেরাই কিন্তু ভাবতে পারে যে হয়তো এখানকার অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এটা ধরি তাহলে আমার অঙ্ক মিলে যাচ্ছে, আর আমার যে এক্সপেরিমেন্টের আগে যে তত্ত্বটা ছিল যে বিভিন্ন কালারফুল যে লাইন পাওয়া যাচ্ছে সেটার ব্যাখ্যা কিন্তু দিতে পারবো আমরা যদি এটা ধরি, ব্যাক ক্যালকুলেশন টাইপের আর কি। তো এটা মাথায় রাখবা যে কৌণিক ভরবেগের একটা ধারণা দিয়েছিল, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা কিন্তু ওনার স্বীকার্য ছিল। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোনো কক্ষপথের ক্ষেত্রে এন মানে হচ্ছে n = 1 2 3 4 হোয়াট এভার যা ইচ্ছা হতে পারে, এটা হয় হচ্ছে NH/2π এর সাথে সমান। এইটা কিন্তু নিলস বোর বলেছিল। অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে mvr NH/2π। মাথায় রাখবা এই n এর ভ্যালুটা 1 2 3, মোদ্দা কথা এটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার করে বলে কিন্তু এটা কক্ষপথের সংখ্যা। ব্যাস সোজা জিনিস সোজাভাবে মনে রাখো। প্রথম কক্ষপথের ক্ষেত্রে n = 1, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে n = 2, আর এখানে n ইউজ করেছে ধরো প্রথম কক্ষপথের বেগ আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইত্যাদির জন্য আমি nটা ইউজ করেছি। তো এটা আমরা ইউজ করব ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো প্রথমে আমরা নির্ণয় করব ব্যাসার্ধ। চলো ব্যাসার্ধ নির্ণয় করি। যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো থাকবে না সেটা আমি এই সাইডে লিখে দেবো, আর তোমরা ওই ফর্মুলাগুলোই মনে রাখবা। তবে কম্পিটিটিভ এক্সামে ফর্মুলাগুলো দেয় না, ওখান থেকে যে আউটকামগুলো যেগুলো আমি বলে দেবো শর্ট ট্রিক ওগুলো কিছু দেবে। তো আমরা একটুখানি ডিরাইভ করে নিই ব্যাপারটা কী। তো চলো স্টার্ট করছি ব্যাসার্ধ নির্ণয়। এখানে ধরো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন মাইনাস, হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে নিউক্লিয়াস, আর তুমি যদি এই ইলেকট্রনটার উপর বসে থাকো, ইলেকট্রনটা তো বাই বাই করে ঘুরছে, এই ধরনের নাগরদোলা হয় না? তখন যদি তুমি এখানে বসো, হরিজন্টাল নাগরদোলা এইরকম, এখানে যদি বসো মনে হবে কেউ যেন তোমাকে বাইরের দিকে ছিটকে দিচ্ছে, ছিটকে ফেলে দিচ্ছে। তোমরা পড়েছো অপকেন্দ্র বল, অলিক বল, দুইভাবে ব্যাখ্যা করা যায়, এটা রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে। তুমি যদি এর উপর বসে থাকো তাহলে তুমি অপকেন্দ্র বল অনুভব করবা, তুমি যদি বাইরে থাকো তাহলে তোমাকে এভাবে বলতে হবে যে এই যে এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল সেটা কিন্তু অভিকেন্দ্র বলের যোগান দেয়। তো অভিকেন্দ্র বল অপকেন্দ্র বলের মান সেমই হয়, এইভাবে ব্যাখ্যা করলে তোমার বুঝতে সুবিধা হবে। চলো তাহলে এখানে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা কুলম্বের সূত্র দিয়ে বার করব। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র অনুযায়ী যে আকর্ষণ বল F = আমি এখানে একটা প্রোটনের বাদ দিয়ে আমরা যদি অন্যান্য অনেক ধরনের কোশ্চেন দেয়, তো ফর এক্সাম্পল ইলেকট্রন লাইক অ্যাটম, যেমন লিথিয়াম 2+,
লিথিয়াম 2+ মানে লিথিয়ামে 3টা ইলেকট্রন থাকে, 2টো ইলেকট্রন বের করে দিলা, তাহলে একটা ইলেকট্রন পড়ে থাকলো। কিন্তু লিথিয়ামে পরমাণু নিউক্লিয়াসে তো 3টা প্রোটন থাকে, বা হিলিয়াম পরমাণুতে 2টো প্রোটন 2টো ইলেকট্রন থাকে। এবার হাইড্রোজেন লাইক অ্যাটম করতে হলে কী করতে হবে, বৈশিষ্ট্যকক্ষে একটা ইলেকট্রন রাখতে হবে। তো তুমি একটা ইলেকট্রন বর্জন করে দিলা, তাহলে হচ্ছে একটা ইলেকট্রনে পড়ে থাকলো, তো 2টো প্রোটন আর একটা ইলেকট্রন থাকলো। তো প্রোটনের সংখ্যা কিন্তু 2, 3 হতে পারে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা 1 হবে। তো আমি ওটাকে জেড ধরে নিচ্ছি। তো প্রোটনের সংখ্যাটা জেড আর ই, যেহেতু প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান সেমই হয়, আর আমি প্লাস ধরতেছি এখানে, মানে এটা ভেক্টর, অ্যাকচুয়ালি তো ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আমরা কি করব বলো তো, ইকুয়াল করে দেবো লাস্ট অফ। এমনি ডিরেকশনটা এখানেই হ্যান্ডেল করে নিচ্ছি, বাদ বাকি আমরা ইকুয়াল করে নেবো। আমরা ওই জন্য পজিটিভ মডই নিচ্ছি। 1/4πε0 চার্জ Q1, ওই যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, আধান দুটোর গুণফলের সমানুপাতিক। আধান দুটো কি আছে, জেডি আর ই, আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে দূরত্ব যে সেটা হচ্ছে আর, তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা কুলম্বের সূত্র অনুসারে যে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা। আর অপকেন্দ্র বল যদি আমরা বলি, অপকেন্দ্র বল দিয়ে ব্যাখ্যা করলেও কোনো অসুবিধা নেই। কি হবে, এটা একটা ফোর্স হবে, সেটা আমরা সবাই জানি mv²/r হয়। এবার যখন কোনো বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে তখন এই দুটো তো ইকুয়াল হয়, করেছো ক্লাসিক্যাল মেকানিক্সে। 1/4πε0 জেড, জেডি ইন্টু ই, তাহলে কি হয়ে যাবে, ZE² ডিভাইডেড বাই R² ইকুয়ালস টু mv² ডিভাইডেড বাই আর। কেটে দাও এখান থেকে, আর দিয়ে স্কোয়ারটা কেটে দাও, ঠিক আছে। আর কি কিছু কাটবে, আর কিছু কাটবে না। তাহলে আমরা এক কাজ করি, v² এর মান বের করি। তাহলে v² ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, এমটাকে পাঠিয়ে দাও এর নিচে, আর তো কিছু না। তাহলে দাঁড়াবে ZE² ডিভাইডেড বাই 4πε0 আর ইন্টু এম, ঠিক আছে। এমটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, 4πε0 আর ইন্টু এম, এমটা চলে আসলো, ZE² ডিভাইডেড বাই v² ইকুয়ালস টু। তো এটা একটু মাথায় রাখবো। চলে আসতেছি পরের স্লাইডে। আরেকটা আমরা দেখলাম বোর্ডের শিকার জন্য যে কি mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2π হলো। তাহলে এখান থেকে আমরা v পাবো হচ্ছে nh ডিভাইডেড বাই 2πmr, nh ডিভাইডেড বাই 2πmr, এমআরটা এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে দাঁড়াবে v² ইকুয়ালস টু n² h² ডিভাইডেড বাই 4π² m² r² হলো। এইবার এই দুটো, এটাকে নাম্বার দাও ইকুয়েশন নাম্বার 2, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। এখানে কি আছে দেখো, ZE² ডিভাইডেড বাই 4πε0 rm, ZE² ডিভাইডেড বাই 4πε0 rm, ওটাও ছিল v² ইকুয়াল টু, এটাও দেখো v² ইকুয়াল টু। তো এই দুটোকে ইকুয়াল করে দাও, n² h² ডিভাইডেড বাই 4π² m² r², ঠিক আছে। তো এবার দেখো এখানে কি কাটাকাটি যাচ্ছে, 4 কাটছে 4 দিয়ে, পাই কাটছে স্কোয়ার, আর এখানে এইটা কাটছে, এম এখানে এইটা কাটছে। তাহলে মাথা ঠান্ডা করে দেখো, তোমাদেরকে বার করতে হবে আর এর ভ্যালু। তো আরটাকে এই দিকে পাঠাও, আর একবারে করছি, আরটাকে এই দিকে পাঠা দাও। তাহলে হয়ে যাবে n² h² ডিভাইডেড বাই, পাই আছে এম আছে, পাই আছে এম আছে, আর কি এই ZE² এখানে চলে আসবে, ZE², আর এই ε0টা এখানে চলে যাবে ε0। তাহলে ε0 n² h² ডিভাইডেড বাই পাই m ZE², এইটা হলো হচ্ছে n তম কক্ষপথের রেডিয়াসের রাশিমালা, ঠিক আছে। n তম কক্ষপথের যে রাশিমালাটা সেটা হলো হচ্ছে এটা, r ইজ ইকুয়ালস টু ε0 n² h² ডিভাইডেড বাই পাই m ZE²। কক্ষপথ ও h অ্যাটমের ক্ষেত্রে, n তম কক্ষপথ ও h অ্যাটমের ক্ষেত্রে
এনতম কক্ষপথ ও এইচ অ্যাটমের ক্ষেত্রে আমরা আর এনটা হয়ে যাবে তোমার এপসাইলন 0 এনএ স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ অ্যাটমের ক্ষেত্রে কী হয়, একটাই প্রোটন থাকে, তাহলে জেড এর ভ্যালু কী হবে 1 পাই এম ই স্কোয়ার, ঠিক আছে, এপসাইলন 0 এনএ স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। এইবার তুমি যদি এইটার একটা ফর্ম মাথায় রাখো, দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, যেটা কম্পিটিটিভ এক্সামে লাগবে, তো ট্রিকটা মাথায় রাখছি, শর্টকাট যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে আর এন ইকুয়ালস টু, উপরে আছে দেখো এন স্কোয়ার, তাহলে উপরে থাকবে, এটা আমি এক কাজ করি, এটা প্রপোর্শনালিটি চিহ্ন দেওয়া উচিত, প্রপোর্শনালিটি চিহ্ন দিই, দেখো এন স্কোয়ার, এটা চেঞ্জেবল, এটা চেঞ্জ হয় বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে বিভিন্ন, এমটা ইলেকট্রনের ক্ষেত্রে ফিক্সড, ওকে, অন্য যদি দিয়ে দেয় তাহলে আবার এমটা চেঞ্জ হয়ে যাবে, তো এমের সাথেও কিন্তু একটা সম্পর্ক রেখেই দাও। আর জেড, ওকে, তার মানে এর থেকে দেখা যাচ্ছে তুমি এটাকে একটু সাইডই করে দাও, একটা ইলেকট্রনের ক্ষেত্রে এম ফিক্সড, আর যদি জেডটা 1 হয় তাহলে আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার, অর্থাৎ কক্ষপথের সংখ্যার বর্গের সাথে সমানুপাতিক। কক্ষপথ যত বাড়বে, প্রথম কক্ষপথের ক্ষেত্রে এটা 1 হবে, তাহলে 1 স্কোয়ার 1 হচ্ছে, 2 স্কোয়ার তাহলে 4 হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার তাহলে 9 হয়ে যাচ্ছে। যত কক্ষপথের সংখ্যা বাড়বে সাইজে কিন্তু অনেক বড় হতে থাকবে, তো দূরের কক্ষপথগুলোর ব্যাসার্ধ কিন্তু আরও বেশি হবে, কারণ দূরের কক্ষপথের এন এর নাম্বারটা বেশি হবে, তার স্কোয়ার ব্যাসার্ধ অনেক বড় হবে দূরের কক্ষপথগুলো। তো আমাদের কিন্তু এই ফর্মুলাটা কিন্তু লাগবে, ওকে। আচ্ছা, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কী করে বার করবা স্যার, এখানে আর, তো এই আর এটা 1 করে দেই, এন ইকুয়ালস টু 1, তাহলে এখানে এন ইকুয়ালস টু 1 হয়ে যাবে, এপসাইলন 0 এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। তোমাকে কী করতে হবে বাড়িতে বলো তো, তোমাকে মানগুলো বসাতে হবে, এপসাইলন 0 মান বসাতে হবে 8.854 ইন্টু 10⁻⁻12 বসাতে হবে, এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻34 বসাতে হবে, তার স্কোয়ার আছে, পায়ের মান তোমাকে 3.14 বসাতে হবে, বা 22/7 বসাতে পারো, এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻31 বসাতে, এগুলো সব এসআই ইউনিটে, হ্যাঁ, আধানের মান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এই মানগুলো যদি এখানে বসাও তাহলে প্রথম বোর কক্ষপথের যে রেডিয়াস দাঁড়াবে সেটা হচ্ছে 0. প্রায় নিয়ারলি ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম, কিন্তু নিয়ারলি ইকুয়াল টু, এটা প্রায় দাঁড়াচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। তাহলে আলটিমেটলি আমাদের যে ফর্মুলাটা দাঁড়াবে এন স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু জেড, তো আমি বলে দিচ্ছি তোমার সুবিধার জন্য, তুমি যেটা কম্পারেটিভে মনে রাখবা একদম পরিষ্কার, সেই ফর্মুলাটা হবে, চলো, আর এন ইকুয়ালস টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর কিচ্ছু মনে রাখবা না, আর এন ইকুয়ালস টু, ইকুয়াল টু কিন্তু সমানুপাতিক চিহ্ন নেয়, এবার ইকুয়াল টু, সব ক্যালকুলেশন করে নিলাম, প্রথম বোর কক্ষপথের রেডিয়াস 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড, গল্প শেষ। এটাতে বসাবা, তোমাকে যদি পরীক্ষায় দেয় হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে Z1 বসাবা, বললো যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, 2 স্কোয়ার 4 দিয়ে গুণ করবা, গেম শেষ। এটা ইকুয়াল টু চিহ্ন, সমান চিহ্ন, অর্থাৎ মান বার করতেছো। 3 নম্বর কক্ষপথে 3 স্কোয়ার, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1, 9 দিয়ে গুণ করবা, গেম শেষ। আর যদি তোমাকে অন্য হাইড্রোজেন লাইক অ্যাটম দেয় লিথিয়ামের ক্ষেত্রে, দেখা হলো তৃতীয় বোর কক্ষপথের, তো এই লিথিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বার করতে দিল, তাহলে এখানে লিথিয়ামের ক্ষেত্রে এখানে 3 বসাবা, আর এখানে তৃতীয়র ক্ষেত্রে 3 স্কোয়ার 9, এখানে 3 আছে উপরে 9, ঠিক আছে, 3 3 কেন 3 হবে, 3 দিয়ে গুণ করবা, ঠিক আছে, ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু বের করতে পারবে, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা ভ্যালু দিতে পারে। তো চলে আসছে এবার বেগ বার করতে হবে, বেগ নির্ণয় করব আমরা। এই যে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার রৈখিক বেগের মান কত, ঠিক আছে, তো বেগের ভ্যালু বার করতে গেলে আমাকে কি করতে হবে, ওই যে বেগের যে মানগুলো ছিল ওর যে কোনো একটাতে আর এর ভ্যালুটা বসাই দিতে হবে। আমরা এক কাজ করি, আর এর ভ্যালুটা আমরা এই যে বেগের এই মানটা নিয়ে নিই, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, কি
কি দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আর এর ভ্যালুটা এটা বসাই দিচ্ছি, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড স্কোয়ার। এক কাজ করি না, এটা রুট করে দিই, বেকার এটা করে লাভ নেই। এটা এক কাজ করি, রুট করে দিই, তাহলে ঝামেলাটা থাকবে না। ভি এর ভ্যালু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম আর, এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম। এবার এখানে 1/r আছে কিন্তু, তাহলে এটা উল্টে যাবে। উল্টালে কি থাকবে দেখো, উল্টালে এটা উল্টে যাবে, পাই এম জেড স্কোয়ারটা উপরে চলে আসবে, পাই এম জেড স্কোয়ার উপরে চলে আসলো, আর নিচে থাকবে কি এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এন আর এইচ আর এখানে এই স্কোয়ার এগুলো কাটলো, পাই এম আর পাই কাটলো, জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকলো 2 এপসাইলন 0 এন এইচ, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 এন এইচ। এটা হলো হচ্ছে এনতম কক্ষপথ, যে কোনো এনতম কক্ষপথের ক্ষেত্রে এটা কিন্তু ভেলোসিটির ভ্যালুটা বেড়ে গেল, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 এন এইচ। এইবার যদি তুমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে করো, আমি আর অত লিখছি না, জেডের ভ্যালু তোমার 1 হয়ে যাবে, আর তাহলে পড়ে থাকবে স্কোয়ার ডিভাইড বাই 2 এপসাইলন 0 এন এইচ। আর যদি প্রথম কক্ষপথের ক্ষেত্রে বার করো, তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে হবে, প্রথম কক্ষপথে বেগ কোন অ্যাটম, এইচ অ্যাটম। ওকে, তো চলো তোমার দাঁড়াবে প্রথম কক্ষপথে স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 এইচ। আমরা যদি মান বসাই দাঁড়াবে প্রায় 2.2 ইন্টু 10, মারাত্মক স্পিডে ঘুরতেছে কিন্তু, 3 × 10⁸ আলোর বেগ, এটা 10⁶, মানে বুঝতে পারছো বেশ ভালোই স্পিডে কিন্তু যাচ্ছে, এত কিন্তু ভেলোসিটি প্রথম কক্ষপথে। ঠিক আছে, এইবার যদি অন্য কোনো পরমাণু দেয় বা অন্য কোনো কক্ষপথে ভেলোসিটি দেয়, তাহলে কি করবা, যেটা কম্পিটিটিভের জন্য ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলাতে, ভিএন ইকুয়ালস টু স্কোয়ার ডিভাইড বাই 2 এপসাইলন 0 এইচ, মানে তো এটা দাঁড়াচ্ছে, আর জেড ডিভাইডেড বাই এনটা থেকে গেল, তো 2.2 ইন্টু 10⁶ ইন্টু তোমার থাকবে জেড ডিভাইডেড বাই, জেড ডিভাইডেড বাই এন কিন্তু থাকতেছে, বুঝলা কি না, জেড ডিভাইডেড বাই এন থাকতে, মানেটা কি বুঝতে পারছো তো? যদি কাছে মানে নিউক্লিয়াসের কাছের যদি কোনো কক্ষপথ হয়, অর্থাৎ এনের মান যদি কম হয়, এনের সাথে কিন্তু এবার ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, মানে কাছের কক্ষপথের ইলেকট্রনগুলোর স্পিড বেশি, এনের ভ্যালু কম হলে ভেলোসিটি বেশি হবে, ব্যস্ত সম্পর্ক। আর এনের ভ্যালু যদি বেশি হয়, মানে দূরের কক্ষপথ, তাহলে দূরের কক্ষপথ মানে নাম্বারটা বেশি হবে, তাহলে এর সাথে ব্যস্ত সম্পর্ক যেহেতু এটা যদি বড় হয়, তাহলে ভেলোসিটিটা কী হবে, কম হবে। তাই দূরের কক্ষপথে ইলেকট্রনগুলো স্লোলি মুভ করছে, কাছেরগুলো কিন্তু পুরো পাই ফুল স্পিডে কিন্তু মুভ করছে। এটা অ্যান্সার তোমার মিটার/সেকেন্ডে আসবে। তো এই ফর্মুলাটা, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ কম্পিটিটিভে এইরকম ভয়ঙ্কর ফর্মুলা দিয়ে অঙ্ক দিবে না, দিবে এগুলা দিয়ে, তো এটাকে তোমাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, এবার চলে আসি শক্তি। শক্তির মধ্যে তোমরা জানো গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে। তো প্রথম টার্ম আমরা করি গতিশক্তি। চলো, গতিশক্তিটা আমরা কাইনেটিক এনার্জি বলি, তো কেই লিখতেছি, কে ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আপনি তো স্যার অলরেডি ভি স্কোয়ারের মান ক্যালকুলেট করে রাখছেন, তো বসায় দাও মান। এই ভি স্কোয়ারটা না, এই যে এটা ভি আছে, সরি এখানে ভি আছে, তো ভি স্কোয়ার করে দাও। তাহলে এখানে আছে জেড স্কোয়ার, তাহলে উপরে থাকবে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 স্কোয়ার করলাম। ঠিক আছে, আর নিচে থাকতেছে 2 এপসাইলন 0 এনএইচ,
তাহলে হয়ে যাবে 4 এপসাইলন 0 স্কোয়ার NH, 4 এপসাইলন 0 স্কোয়ার NH। আহা কি দিলাম, 4 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার, স্কোয়ার করতে হবে তো, N স্কোয়ার H স্কোয়ার হলো। তাহলে দাঁড়াবে mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার কাইনেটিক এনার্জি। mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার। আচ্ছা ঠিক আছে স্যার, এটা কাইনেটিক এনার্জির রাশিমালা দাঁড়ালো। তাহলে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, স্থিতিশক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার আমরা ইলেকট্রোস্ট্যাটিকে পড়েছিলাম পোটেনশিয়াল এনার্জি কি হয়, যে 1/4 এপসাইলন 0 Q1 × Q2 ডিভাইডেড বাই R। আর এখানে আধানের মানটা কিন্তু কাউন্ট করতে হবে, পোটেনশিয়াল এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমরা নেই 1/4 এপসাইলন 0, একটা হচ্ছে নিউক্লিয়াসের আধান ZD আর একটা ইলেকট্রনের আধান -e, স্কেলার কোয়ান্টিটি। তো তোমাকে এগুলো সব প্লাস মাইনাস সব নিতে হবে আর তাদের মধ্যে ডিস্টেন্স। ওকে ওকে, তো দাঁড়াচ্ছে কি -ZD স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 R, ZD স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 R, ঠিক আছে। তো এই R এর জায়গায় তোমাকে মানটা বসাতে হবে, নাহলে তুমি কিছু পারবে না। তো তোমরা R এর জায়গায় একটা মানটা বসিয়ে দিই। তো চলো, তো পোটেনশিয়াল এনার্জি -ZD স্কোয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 R। স্যার এখানে কিন্তু 1 ডিভাইডেড বাই আছে, উল্টে দাও। R এর ভ্যালু কত স্যার? R এর ভ্যালু কত? R এর ভ্যালুটা মনে রাখতে হবে, এপসাইলন 0 N স্কোয়ার H স্কোয়ার পাই m ZD স্কোয়ার, এপসাইলন 0 N স্কোয়ার H স্কোয়ার পাই m ZD স্কোয়ার, এপসাইলন 0 N স্কোয়ার H স্কোয়ার পাই m ZD স্কোয়ার লিখে নিলাম। কারণ কি, এখানে কিন্তু ডিভাইডেড বাই আছে, মানে উল্টে দিতে হবে, পাই m ZD উল্টে দিতে হবে, কারণ দেখো নিচে আর আছে 1/r আছে, তো উল্টে দিতে হবে। পাই m ZD স্কোয়ার ডিভাইড বাই এপসাইলন 0 N স্কোয়ার H স্কোয়ার, ঠিক আছে। আমরা একটু করেই নিই, তারপর আমরা দেখতেছি কি দাঁড়ায়। ওকে চলো, কি দাঁড়ালো তাহলে? মাইনাস পাই কেটে যাচ্ছে, আর কিছু কাটবে? আর তো কিছু কাটছে না, না 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 কাটছে না। m তাহলে থাকলো, Z স্কোয়ার থাকলো, e⁴ থাকলো ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার mz স্কোয়ার e⁴, দেখো তো mz স্কোয়ার e⁴ 8 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার 4 এপসাইলন 0 স্কোয়ার। আচ্ছা, -2 ইন্টু mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার। কোনো অসুবিধা নাই নিশ্চয়ই। উপরে নিচে 2 দিয়ে গুণ করো, উপরে 2টা থেকে যাবে, নিচে 2 এর সাথে 4 দিয়ে গুণ করে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আসতেছে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু -2 ইন্টু কাইনেটিক এনার্জি। হ্যাঁ কি না স্যার? এটা খুব দেয়, কম্পিটিটিভেও দিতে পারে। কাইনেটিক এনার্জির মান এত, পোটেনশিয়াল এনার্জির মান কত? সস্তা, 2 দিয়ে গুণ করে দিলে সামনে মাইনাস চিহ্ন, গল্প শেষ। একবারে ফাটিয়ে দেবো আমরা পরীক্ষায় আসলে। তো এখানে দেখো mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার N স্কোয়ার H স্কোয়ার, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। আর এখানে -2 হলো, হ্যাঁ এত দূর অবধি আমাদের ঠিক আছে। তো চলো, টোটাল এনার্জিটা, মোট শক্তি, টোটাল এনার্জি E কি হবে স্যার? এটা কাইনেটিক এনার্জি গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি সমষ্টি। কাইনেটিক এনার্জি কত? এইটা, এই ভয়ঙ্করটা আমি ওগুলা লিখতেছি না। কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -2 ইন্টু কাইনেটিক এনার্জি, 2 ইন্টু কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এখানে কি হবে? কাইনেটিক এনার্জিটা কমন নিয়ে নাও, তো 1 - 2 ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে এটা হবে মাইনাস অফ কাইনেটিক এনার্জি। ওরে বাপরে, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে টোটাল এনার্জি কি হয়? টোটাল এনার্জিটা হয় মাইনাস অফ কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি।
এটা ছিল রেডিয়াসের ভ্যালু, এটা সাইডে লিখে রাখি, পরের দিকে স্লাইডে কাজে লাগতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি টোটাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি টোটাল এনার্জি তাহলে ভ্যালু কি দাঁড়াচ্ছে? টোটাল এনার্জি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে স্যার মাইনাস অফ কাইনেটিক এনার্জি। তাহলে মাইনাস অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার, mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি দাঁড়ালো। তাহলে n-তম কক্ষপথের এনার্জি বার করার জন্য কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করব, mz স্কয়ার e টু দি পাওয়ার 4। এবার হাইড্রোজেন অ্যাটম আর প্রথম বোর অরবিটের ক্ষেত্রে কি হবে? H অ্যাটম আর প্রথম অরবিটের ক্ষেত্রে কি হয়ে যাবে তোমার? E1 যেটা দাঁড়াবে সেটা হবে মাইনাস m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কয়ার h স্কয়ার। তো এইটার ভ্যালু যেটা দাঁড়ায় ইলেকট্রন ভোল্ট ইউনিটে, E1 ইন ইলেকট্রন ভোল্ট ইউনিটে দাঁড়ায় -13.6 ইলেকট্রন ভোল্ট। এইটা কিন্তু মাথায় রাখতে হবে প্রথম বোর অরবিটের ক্ষেত্রে এনার্জি। এইবার তোমাকে যদি কম্পারেটিভে দেয় তাহলে তুমি এইটাতে মান বসাতে বসবা, ঘন্টা বসাবা। তাহলে এখানে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা যে কোনো কম্পারেটিভ এক্সামে, এটাকে কিন্তু মার্ক করে দাও। En ইকুয়ালস টু -13.6 জেড স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। আর কি কিছুর উপর ডিপেন্ড করছে? আর একটা এম এর উপর ডিপেন্ড করছে। এমটা দেখার দরকার নেই, কারণ যদি সিম্পল ইলেকট্রন ইউজ হয় তো ইলেকট্রনের ওই ভ্যালুটা তো সেমই থাকবে। তো En ইকুয়ালস টু মাইনাস, যদি দুটো একটা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, যদি ইলেকট্রনটাকে অন্য কোনো নেগেটিভ চার্জ পার্টিকেল দিয়ে রিপ্লেস করে তখন এই এম, কারণ ওই ধরনের প্রশ্ন নিটে একবার দিয়েছিল। তো এমটাকে একটু মাথায় রাখবে, এম এর সাথে প্রপোর্শনাল। তো এখানে এম লিখতে পারো, আপাতত আমি এটাই দিচ্ছি যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো -13.6 জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এটা আসবে অ্যান্সার কিসে? ইলেকট্রন ভোল্টে কিন্তু অ্যান্সারটা আসবে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এখান থেকে তুমি বিভিন্ন অরবিটের এনার্জি বার করতে পারবা। তো এনার্জি ভ্যালুগুলো একটু মাথায় রাখো। মুখস্থ থাকলে ভালো, কম্পিটিটিভের কাজে লাগবে। ওকে, প্রথম বোর অরবিট, তার এনার্জি কত? দ্বিতীয় বোর অরবিট, তার এনার্জি কত? তৃতীয় বোর অরবিট, তার এনার্জি কত? চতুর্থ বোর অরবিট, তার এনার্জি কত? পঞ্চম বোর অরবিট, তার এনার্জি কত? ওকে, আমি লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবা। প্রথমটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপর -3.4 ইলেকট্রন ভোল্ট, তারপর -1.51 ইলেকট্রন ভোল্ট, 0.84 ইলেকট্রন ভোল্ট, 0.51 ইলেকট্রন ভোল্ট। ভ্যালুগুলা কিন্তু এরকম, আমি আরেকবার কনফার্ম করে বলে দিচ্ছি। ভ্যালুগুলা হলো -13.6 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট, -1.51 ইলেকট্রন ভোল্ট, -0.85 ইলেকট্রন ভোল্ট, 0.85 ইলেকট্রন ভোল্ট আর 0.54 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 0.54 ইলেকট্রন ভোল্ট, 0.85 ইলেকট্রন ভোল্ট, 85 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে 0.54 ইলেকট্রন ভোল্ট। তো এই ভ্যালুগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? প্রত্যেকটা অরবিটারে তুমি নিজেরাও এখান থেকে বার করে নিতে পারবা, সেটা বড় ব্যাপার না। এখানে n = 2, 3, 4 করে বার করে মনে রাখলে ভালো, কাজে লাগতে পারে। আচ্ছা, এরপর চলে আসতেছি আমরা টাইম পিরিয়ডের দিকে। চলো, টাইম পিরিয়ড, রাইট? টাইম পিরিয়ড মানে পর্যায়কাল। পর্যায়কালের গাণিতিক রূপটা বার করি। টাইম পিরিয়ড,
টাইম পিরিয়ড মানে একবার ঘুরে আসতে ইলেকট্রনের কত সময় লাগতেছে। তো টি ইজ ইকুয়ালস টু কী হচ্ছে, একবার ঘুরে আসা মানে 2πr দূরত্ব, বৃত্তাকার 2πr তার দূরত্ব কভার করতেছে, ভেলোসিটি কত v। তো আর এর ভ্যালু লাগবে আমার, ভি এর ভ্যালু লাগবে, বোঝো আর এর ভ্যালু বসাতে হবে আর ভি এর ভ্যালু। চলো ইন্টু আর ইন্টু 1/v, একটু কাজ করতে হবে। আর এর ভ্যালুটা কি ছিল, আচ্ছা এপসাইলন 0 n স্কোয়ার h স্কোয়ার পাই m জেড স্কোয়ার, এপসাইলন 0 n স্কোয়ার h স্কোয়ার পাই m জেড স্কোয়ার, এপসাইলন 0 n স্কোয়ার h স্কোয়ার পাই m জেড স্কোয়ার। আচ্ছা এটা একটা হলো, আরেকটা লাগবে আমার ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে জেড, ভেলোসিটি হচ্ছে জেড হবে, এটা রুট করতে হবে, তো জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 nh। ওকে, এটা ভেলোসিটি লাগবে আমার, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 nh, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 nh। ওকে, তো এইবার আমাকে গুণ করতে হবে, আর কি কাটাটি যাবে, এখানে একটা পাই যাচ্ছে কাটাকাটি, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে থাকছে কি উপরে 4 এপসাইলন 0 স্কোয়ার n কিউব h কিউব n, এটা হচ্ছে কিউব হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই m জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তো আমার যেটা লাগবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু এন কিউব। কী থাকবে আমার পরীক্ষার জন্য, টি ইজ প্রপোর্শনাল টু এন কিউব আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার। আর যদি সমান চিহ্ন দিয়ে বলি তাহলে তোমার এটা টিএন, তো সমান চিহ্ন এটা একটা তোমার রেশিও মেথডে কাজে লাগতে পারে। আর তোমার টিএন যদি সমান চিহ্ন দিয়ে বলি তাহলে তোমার দাঁড়াবে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -16 ইন্টু এন কিউব ডিভাইডেড বাই জেড। ওকে, এত সেকেন্ড, এত কিন্তু তোমার এন কিউব ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এত ইন্টু সেকেন্ড। তো আমাদের এইটা বেশি কাজে লাগে, তো এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফ্রিকোয়েন্সি কী হবে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি হয়ে গেল। তো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/টাইম পিরিয়ড। সো ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু কী হবে, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব। এটা আমাদের লাগবে অঙ্ক করার জন্য, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি। আর আমাদের লাগবে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, চুম্বক ভ্রামক, চুম্বক ভ্রামক ম্যাগনেটিক মোমেন্ট। তো ম্যাগনেটিক মোমেন্ট এম ইজ ইকুয়ালস টু হয় আই ইন্টু এ, এরিয়া। আই মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, এরিয়া হলো হচ্ছে পাই আর স্কোয়ার, টাইম পিরিয়ড কিউ ডিভাইডেড বাই চার্জ বাই টাইম, এটা হলো হচ্ছে কারেন্ট। টি ইজ ইকুয়ালস টু কী হয় 2πr ডিভাইডেড বাই ভি, ভিটা উপরে পাঠিয়ে দিলাম, আর এখানে হয়ে গেল পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমি এক কাজ করি, পাই দিয়ে এই পাইটা কেটে দিই, এই আর দিয়ে এই স্কোয়ারটা কাটি, তাহলে দাঁড়াচ্ছে কিউ ভি আর ডিভাইডেড বাই 2। এখানে না কিউটা না লিখে আমরা ই লিখি, কারণ ইলেকট্রন নিয়ে তো কাজ করতেছি, তো আমরা একটা ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি ফর ইলেকট্রন, ফর ইলেকট্রন চার্জটা কী হয়ে যাবে, ইলেকট্রনিক চার্জ হবে। তো ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক হবে ই ভি আর ডিভাইডেড বাই 2। এবার এক কাজ করি, ই ডিভাইডেড বাই 2m করে দেয়, আর এদিকে m দিয়ে গুণ করে দেয়, এম ভি আর। ওকে, কারণ এম ভি আরটা আমাদের চেনা চেনা লাগতেছে, তো এটা আমরা চলে আসতেছি এই সাইডে। তাহলে ই ডিভাইডেড বাই 2m, m ইন্টু ভি ইন্টু আর, m ইন্টু ভি ইন্টু আর মানে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কী হয় nh ক্রস, nh ডিভাইডেড বাই 2π বসাই দিচ্ছি,
তাহলে দাঁড়াচ্ছে ENH ডিভাইডেড বাই 4πm, এটা দাঁড়াচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক তাহলে কার সাথে সমানুপাতিক? n এর সাথে সমানুপাতিক, তার মানে না অরবিটের নাম্বার যেটা n তার সাথে কিন্তু সমানুপাতিক ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট যত বেশি হবে তত কিন্তু বেশি চৌম্বক ধর্ম প্রদর্শন করতে কিন্তু পারবে, ঠিক আছে। আরেকটা হয় চৌম্বক ক্ষেত্র, বাপরে বাপ, ওটা তোমরা করে নিও, আমি বলে দিচ্ছি কী করে করতে হবে, এটা তোমরা বাড়িতে অবশ্যই করবা। যেহেতু ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তো কোনো একটা ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরলে তার সেন্টারে কি হয়? ম্যাগনেটিক ফিল্ড B = μ0 I ডিভাইডেড বাই 2r। μ0 I হলো হচ্ছে E, ইলেকট্রনিক চার্জ যদি E হয় তাহলে E ডিভাইডেড বাই T হয়ে যাবে, 2 × T × R, E ডিভাইডেড বাই T টাইম পিরিয়ড, ঠিক আছে। কারণ I = Q/T হয়, তো এখানে T বলতে পর্যায়কালের কথাই বলা হচ্ছে, এখানে রেডিয়াসের ভ্যালু বসাতে হবে, টাইম পিরিয়ডের ভ্যালু বসাতে হবে, তাহলে তুমি এখানে ম্যাগনেটিক ফিল্ডের কীভাবে প্রপোর্শনাল সেটা তুমি বার করতে পারবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাড়িতে যদি করো তাহলে দাঁড়াবে 1/n⁵ এর সাথে কিন্তু ব্যস্ত সম্পর্ক, কিছুই না, T এর জায়গায় ভ্যালু বসাবা, R এর জায়গায় ভ্যালু বসাবা। আর তা নাহলে আমি বলে দিচ্ছি ভ্যালু না বসাও করা যায় বুদ্ধি, তাও T is proportional to n³ আর হচ্ছে T is proportional to n, মাথায় রাখো n³। আর কি ছিল? রেডিয়াস, তাই তো, রেডিয়াস কার সাথে? n², রেডিয়াস কার সাথে? n², তাহলে এটা হয়ে গেল T is proportional to n³, এখানে থাকলো n³, এগুলো তো কনস্ট্যান্ট, μ0 E2, এটা হয়ে গেল n³, আর এটা n², তো নিচে হলো কিউব আর স্কোয়ার কি হবে? n⁵ ব্যাস হয়ে গেল n⁵, তো সিম্পল। তো এইগুলা কয়েকটা ভ্যালু কিন্তু তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, এইবার চলে আসি সেই পপুলার জিনিস যেটা হলো হচ্ছে ব্যাখ্যা দিয়েছিল নিলস বোর যে কেন এরকম বিভিন্ন বর্ণের লাইন কিন্তু পাওয়া যায়। তো তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা তিনি দেখালেন এবং সেটার উপর ফেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্ণের কিন্তু আলো কিন্তু বেরোচ্ছে। ওকে, তো আয়োনাইজেশন শক্তি আগে একটুখানি বলে নিই। আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি মানে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। এবার ধরো ইলেকট্রনটা ফার্স্ট, মানে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দিয়ে ইলেকট্রন বেরিয়ে যাবে মানে ফ্রি হয়ে যাবে, মানে ইলেকট্রন এখন কি আছে? নেগেটিভ এনার্জি স্টেটে আছে। প্রথম অরবিটের যে এনার্জিটা সেটা -13.6 ইলেকট্রন ভোল্ট। মাইনাসের সিগনিফিকেন্স হচ্ছে যে ইলেকট্রন ইজ বাউন্ড টু রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, মানে ও বাউন্ড, ও কিন্তু ওর চারিদিকে চিরকাল কিন্তু বৃত্তাকার পথে আবর্তন করবে যতক্ষণ না তুমি বাইরে থেকে এনার্জি দাও। তো স্যার ফার্স্ট অরবিটের এনার্জি কত হয়? বাউন্ড এনার্জি স্টেটে আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার এই অরবিটের ইলেকট্রনটাকে, ফার্স্ট অরবিটের ইলেকট্রনটাকে তুমি কিন্তু ফ্রি করতে চাও, মানে ওর নেগেটিভ এনার্জি থেকে জিরো এনার্জি করতে চাও, জাস্ট ফ্রি করছো, জাস্ট ফ্রি, নো কাইনেটিক এনার্জি, জাস্ট ফ্রি করছো। তাহলে তোমাকে বাইরে থেকে কত এনার্জি সাপ্লাই করতে হবে যাতে এই নেগেটিভ এনার্জিটা পজিটিভ হয়ে যায়? তোমার কিন্তু +13.6। তাহলে আয়োনাইজেশন এনার্জি কত হচ্ছে? মানে ইলেকট্রনটাকে বার করতে গেলে তোমাকে +13.6 ইলেকট্রন ভোল্ট বাইরে থেকে সাপ্লাই করতে হবে। ঘটনাটা এরকম, এই তো ইলেকট্রন ঘুরছে, বাইরে থেকে যদি তুমি ইলেকট্রনটাকে +13.6 ইলেকট্রন ভোল্ট দাও, ইলেকট্রন এনার্জি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। বাইরে থেকে যদি +13.6 ইলেকট্রন ভোল্ট দাও তাহলে এটাকে অ্যাবজর্ব করবে করে, নেট এনার্জি কত হচ্ছে? এটা +13.6, এটা -13.6, টোটাল এনার্জি 0, মানে ইলেকট্রনটা পরমাণু থেকে বেরিয়ে জাস্ট পরমাণুর ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে গেল, ব্যাস। নেট এনার্জি কত হচ্ছে? নেট এনার্জি হচ্ছে এখন 0। ওকে, জাস্ট ফ্রি ইলেকট্রনে কিন্তু কনভার্ট হলো। যদি সেকেন্ড অরবিটে থাকে তাহলে আয়োনাইজেশন শক্তি জিজ্ঞাসা করলে কত হবে? +3.4 ইলেকট্রন ভোল্ট। থার্ডের ক্ষেত্রে +1.51 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্লাস করে দেবে, তাহলে হবে প্লাস পরিমাণ এনার্জি। যদি ইলেকট্রনটা সেকেন্ড বা থার্ডে থাকে তাহলে প্লাস করে দেবে, আর ফার্স্টে হলে তো বুঝতে পারছো +13.6 ইলেকট্রন ভোল্ট। এইবার আমরা চলে আসতেছি যে
ইলেকট্রনকে যদি আমরা এক্সাইট করি তাহলে ইলেকট্রনটা চলে যাবে এক্সাইটেড স্টেটে। গ্রাউন্ড স্টেটে আছে ইলেকট্রনটাকে যদি এক্সাইটেড করি তাহলে চলে যাবে এক্সাইটেড স্টেটে। এবার যখন এক্সাইটেড করা মানে কি, তুমি ধরো একটা পরমাণুর একটা গ্যাস আছে, সোডিয়াম ভেপার ল্যাম্পস, ওর মধ্যে সোডিয়াম ভেপার আছে, তুমি বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলা বা হিট এনার্জি দিলা বা লাইট এনার্জি দিলা, হোয়াট এভার, বাইরে থেকে একটা এনার্জি দিলা, দিয়ে কি করলা, ওই পরমাণুর গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রনটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে গেল। সেটা কে করলো? সেটা আমি করলাম। ঠিক আছে, আমি কি করলাম কি, যে এই প্রথম অরবিটে থাকা যে ইলেকট্রনটাকে প্রথম থেকে আমি এটা এখান থেকে এখানে পাঠিয়ে দিলাম। ভালো কথা, এখন ইলেকট্রন কিন্তু এক্সাইটেড স্টেটে আছে, তোমরা জানো এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা গ্রাউন্ড স্টেট। এইবার ইলেকট্রন তো স্যার এখানে বেশিক্ষণ থাকবে না, ইলেকট্রন নিজে থেকে জাম্প করবে এখানে, ইলেকট্রন নিজে থেকে জাম্প করবে লোয়ার স্টেটে, গ্রাউন্ড স্টেটে। তখন সে কি করবে? এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটা যদি ভিজিবল হয়, দৃশ্যমান অঞ্চলে হয়, তোমরা জানো 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, তো দৃশ্যমান অঞ্চলে যদি হয়, বেনিয়া সহকলার মধ্যে যদি হয়, তাহলে তুমি দেখতে পারবা। এই দুটো লেভেলের মধ্যে, এই যে কক্ষপথ আর এই কক্ষপথের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জির যদি ফোটন কণা নির্গত হয় তাহলে তুমি কিন্তু দেখতে পারবা কালার ব্যান্ডগুলা। ঠিক আছে, আর না হলে তো দেখতে পারবা না, অতিবেগুনি বা অবলোহিত হলে দেখতে পারবা না, ওটা অন্যান্য যন্ত্র ইউজ করে দেখতে হবে। তো আমাদের বার করতে হবে, ধরো এটা আমাদের এখন ইনিশিয়াল স্টেট, আর এটা তোমার এখানে জাম্প করে আসবে, এটা হচ্ছে তোমার ফাইনাল স্টেট। তাহলে এনার্জি ডিফারেন্স কি হচ্ছে? এনার্জি ডিফারেন্স ইনিশিয়াল মাইনাস ফাইনাল ইজ ইকুয়ালস টু এইচ নিউ ইজ ইকুয়ালস টু দিস, মানে এখান থেকে এখানে জাম্প করছে, একটা ফোটন কণা, ফোটনের তো কোনো আধার নাই, একটা ফোটন কণা সাই করে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, ফোটন কণা বেরিয়ে চলে আসছে, তো ওটা দৃশ্যমান অঞ্চলে যদি ওয়েভলেন্থ হয় তাহলে দেখতে পারবো, নাহলে দেখতে পারবো না। আমি ধরে নিচ্ছি আমরা দেখতে পারবো, তা দেখতে পারলেই তো মজা নাকি, দেখতেই না পারলে আর কি মজা হলো। চলো, তো এনার্জি ইনিশিয়াল স্টেটে, তো এনার্জির ফর্মটা কিন্তু আমাকে বসাতে হবে। এনার্জির ফর্মটা কি ছিল? এই যে এনার্জি ফর্ম, mz² e⁴ 8 epsilon 0 n² h², mz² e⁴ 8 epsilon 0² n² h², mz² e⁴ ডিভাইডেড বাই 8 epsilon 0² n² h² হলো। সামনে একটা মাইনাস চিহ্ন, মাইনাস mz² e⁴ ডিভাইডেড বাই 8 epsilon 0², এটা যদি ইনিশিয়াল হয় তাহলে ni ধরে নাও, আর এটা ফাইনাল তো n, নিচে ছোট্ট করে f ধরে নাও, n² h² হলো। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা তো মাইনাস থেকে যাবে, তো এটাকে আমি সামনে লিখতেছি, কমন নিয়ে লিখতেছি। হ্যাঁ, mz² e⁴ ডিভাইডেড বাই 8 epsilon 0² h² 1/nf² মাইনাস 1/ni², স্কোয়ারগুলো এগুলো থেকে গেল। এইবার আমরা কি করি, চলো এই এইচটা এখানে আছে কিন্তু, তো তুমি এক কাজ করো, এই নিউটা তো এইচটা এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে mz² e⁴ ডিভাইডেড বাই 8 epsilon 0² h³ হয়ে যাবে। এবার এক কাজ করো, যেটা বোর করা ছিল সেটাই করতেছি যাতে মিলাতে পারে। তাহলে এইদিকে আমি দুই সাইডে সি দিয়ে গুণ সি দিয়ে ভাগ করছি। চলো, নিউ ডিভাইডেড বাই সি, z² একটু আলাদা রাখো, তাহলে হয়ে যাবে m e⁴ ডিভাইডেড বাই 8 epsilon 0² ch³ এটা আলাদা রাখো, 1/nf² মাইনাস 1/ni²। ওকে, m e⁴ 8 epsilon 0² ch³ এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, আর c ইকুয়ালস টু হয় নিউ ল্যামডা, তাহলে 1/λ ইকুয়ালস টু হয়ে যাবে নিউ ডিভাইডেড বাই c, তাহলে এটা নিউ ডিভাইডেড বাই c হয়ে যাবে কি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু z², রিডবার্গ কনস্ট্যান্ট আর 1/nf² মাইনাস 1/ni²। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে অনেক অঙ্ক কিন্তু দেয়।
তো আলটিমেটলি আমাদের যে 1/λটাকে বলা হয় ওয়েভ নাম্বার, ঠিক আছে। একক দৈর্ঘ্যে কতগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। ল্যামডা দৈর্ঘ্যে একটা পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একক দৈর্ঘ্যে কত হবে 1/λ। এই 1/λকে অনেক সময় নিউ বার করে বলে। তো আমরা যদি এটাকে এখানে লিখি 1/λকে আমরা কি বলি, নিউ বার ওয়েভ নাম্বার ইকুয়ালস টু z² আর 1/nfs² মাইনাস 1/ni²। এবার বেশিরভাগ বইতে কি থাকে, জেড এর টার্মটা থাকে না, কিন্তু মনে রাখবা তুমি কিন্তু, কারণ হাইড্রোজেন লাইক অ্যাটম দিলে কিন্তু জেডটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আলটিমেটলি যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলি তাহলে জেড ইকুয়ালস টু হয়ে যাবে 1, জেড ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তো আর ইকুয়ালস টু 1/nfs² মাইনাস 1/ni²। পর এইচ অ্যাটমের ক্ষেত্রে কি লিখে রাখো পাশে, এইচ অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু কী হবে 1। আদারওয়াইজ কিন্তু অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে z² এর ভ্যালু কিন্তু থাকবে। তো যদি লিথিয়াম হয় তাহলে এখানে 3² 9 করতে হবে কিন্তু। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, তো তোমরা জানোই এটা খুব ইম্পর্টেন্ট, এটা কেমিস্ট্রিতেও ছিল, এখান থেকে কিন্তু অঙ্ক দেয়। তো লাস্ট, তো লিম্যান সিরিজের ক্ষেত্রে কি হয়, নিউ বার ইজ ইকুয়ালস টু আর 1/1², আর এটা হয়ে যাবে ni²। ni এর ভ্যালু হয়ে যাবে 2, 3, 4 ডট ডট ডট। ওকে, অর্থাৎ 1 নাম্বার শক্তি স্তরে মানে প্রথম কক্ষপথে জাম্প করবে 2, 3, 4 থেকে। বাম আরের ক্ষেত্রে কি হবে, নিউ বার ইজ ইকুয়ালস টু আর 1/2² মাইনাস 1/, প্রথমে কোন নাম্বারতে ছিল সেখান থেকে, মানে উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে জাম্প করবে। তো এখানে এনআই হবে হচ্ছে 3, 4, 5 এক্সেট্রা। ওকে, তো লিম্যান সিরিজ আছে, বামার সিরিজ আছে, প্যাশন সিরিজ আছে, ব্র্যাকেট সিরিজ আছে, ফ্রুন্ট সিরিজ আছে, হামফ্রি সিরিজ আছে। খালি এখানে 1, 2, 3, 4 করতে করতে যাবা, আর ওই 2 থাকলে 3 থেকে স্টার্ট হবে, 1 থাকলে 2 থেকে স্টার্ট হবে, এর যদি 3² থেকে তো 4 থেকে স্টার্ট হবে ইত্যাদি। তো এইভাবে কিন্তু এই সারি থেকে কিন্তু তোমরা এই ওয়েভলেন্থ বার করতে পারবে। এটা মানে নিউ বার মানে 1/λ, তুমি ওয়েভলেন্থ বার করতে পারবা। ওয়েভলেন্থ জানলে ফ্রিকোয়েন্সি জানতে পারবা, সি ইকুয়ালস টু নিউ ল্যামডা থেকে তো নানান জিনিস ক্যালকুলেট করতে পারবা। এবং এটার থেকে কিন্তু নিলস বোর ওই বিভিন্ন কালারের বর্ণালীর ব্যাখ্যা কিন্তু দিতে পারলেন, এবং ওনাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। সুন্দর ব্যাপার, নোবেল প্রাইজ দেওয়া হলো এই কোয়েশনগুলা, ওই বাস্তবে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো সুন্দর ব্যাখ্যা দিতে পারলেন, এর জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো। কিন্তু উনি আরও অনেক কিছু আরও ভেতরকার টপিক সেটা হচ্ছে ফাইন স্ট্রাকচার, হাইপার ফাইন স্ট্রাকচার, এগুলার ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারেননি। তো ভি এর ভ্যালুটা করেছিলাম না, 2.2 × 10⁶ মিটার/সেকেন্ড। এটা প্রথম বোর কক্ষপথের, এটা একটু মনে রাখো, এই মানটা একটু তোমাদের কাজে লাগতে পারে। একটা জিনিস কম্পিটিটিভ এক্সামে একবার দিয়েছিল, V1, তো এটা প্রথম বোর কক্ষপথের ভেলোসিটিটা, এটা c/137 সাথেও সমান হয়। একবার এরকম দিয়েছিল, এই ভ্যালুটা না দিয়ে c/137। তুমি বাড়িতে গিয়ে কি করবা, c মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ ডিভাইডেড বাই 137 করলে দেখবা এর কাছাকাছি 2.19 এরকম কিন্তু তুমি পাবা, তো মিটার/সেকেন্ড। তো এটা একটা শর্ট প্রশ্ন দিয়েছিল, তাই আমি লিখে দিলাম। আর বাদ বাকি যে ফর্মুলাগুলো করালাম সেগুলো মাথায় রাখবা। আর হচ্ছে এই ছিল, মাথায় রাখবা যে দুটো কক্ষপথ আছে আর ইনফিনিটি আছে। যদি কোনো ইলেকট্রন ইনফিনিটি থেকে জাম্প করে প্রথম বোর অরবিটে আসে, তাহলে এনার্জি ডিফারেন্সটা সব থেকে বেশি হচ্ছে। তাহলে E = ফোটনের এনার্জি কি হয়, E = h⁻, হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেশি ফ্রিকোয়েন্সির ফোটন কণা নির্গত হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হবে কম। ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক হবে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হবে কম। আর যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে জাম্প করে, তাহলে এদের মধ্যে এনার্জি ডিফারেন্স হচ্ছে কম। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি হবে কম আর তোমার তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি। এই ধরনের প্রশ্ন দেয়, তো আমরা এই প্রশ্নগুলো করব। এক্স-রে পরের টপিক, এক্স-রে আমরা আলোচনা করব পরের দিনকা। আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে এবং তোমরা মন দিয়ে নোট ডাউন করে নিবা, শর্ট ট্রিক্সগুলো নোট ডাউন করে নিবা।
আজকের মতো এতটাই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।